হঠাৎ তার এমন পরিবর্তনে অবাক হয়েছি খুব। সে কি বলছে তা কানের পাশ দিয়েও যাচ্ছে না আমার। বিকেল থেকে এখন রাত পর্যন্ত সবকিছু একটা ঘোরের মতো লাগছে। মনে হচ্ছে এটা একটা স্বপ্ন, একটু পরেই ভেঙে যাবে। একটা জামা নিয়ে পাশের রুমে চলে গেলাম আমি। একটা চেয়ারে বসে আছে সাবিহা, সারা শরীর ভেজা। সাবিহাকে ধরে দাঁড় করালাম। সে ক্লান্ত শরীরে কপালে হাত রেখে বলল, মাথাটা ব্যথা করছে প্রচুর। আমি আবারও গায়ে হাত দিয়ে চেক করলাম, জ্বরে পুড়ে যাচ্ছে গা। চল জামা চেঞ্জ করে নিবি। সাবিহা বলল, আমায় দে, আমি করে নিচ্ছি। আরশি বলল, পারবি? সাবিহা বলল, হ্যাঁ। সাবিহার বাসা থেকে কল আসছে সন্ধ্যা থেকে, কিন্তু উত্তেজনাবশত কেউই ফোন ধরতে পারেনি। হয়তো কয়েকবার বিরক্তিও হয়েছে, কিন্তু এখন সবশেষে একটু আগে আবার কল আসলো। বাবা ফোন ধরতেই ওপাশ থেকে সাবিহার বাবা উত্তেজিত হয়ে বলল, আমার মেয়ে কোথায় ভাইজান? সেই সকালে আরুমার সাথে বেরিয়েছে, এখনো বাসায় আসেনি। আরুমা কোথায়? সে কি বাসায় ফিরেছে? বাবা ঠান্ডা মাথায় তাকে শান্ত করার চেষ্টা করলো আর বলল, টেনশন করবেন না, আরুর সাথে আমাদের বাসায় এসেছে সাবিহা। বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, আজ রাত এখানেই থাকবে। ওনার যেন এখনো বিশ্বাস হচ্ছে না। বাবাকে বলল, সত্যি কি আমার মেয়ে আপনার বাসায়? আরশির বাবা বলল, হ্যাঁ। কথা বলবেন? জি। তাকে একটু কষ্ট করে দিতে পারবেন? টেনশন হচ্ছে খুব। বাবা ফোনটা কানের কাছ থেকে একটু নিচে নামিয়ে উঁচু গলায় মাকে ডাক দিল। আরশির মা, কোথায় তুমি? সাবিহা কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে? মা বাবার রুমে যেতে যেতে বলল, হ্যাঁ, একটু আগে অল্প খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছে। কার ফোন? ওর বাসা থেকে ফোন এসেছে। আচ্ছা বলে দিন আমার বাসায় এসেছে আর এখন ঘুমিয়ে পড়েছে। সাবিহার বাবা বলল, ঠিক আছে। রাত তখন 12টা ছুঁই ছুঁই। পাশের বাড়ি থেকে কারো চিল্লাচিল্লির আওয়াজ ভেসে আসছে। বড় কাকা খেপেছে খুব। চাচিকে নাকি সেই সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন দিলেও দেখে ফোন বন্ধ। আমার বিপদের কথা শুনেই নাকি সে পালিয়েছে বাড়ি থেকে, কারণ কয়েকদিন আগে সে যেটা স্বপ্নে দেখেছিল তাই ঘটেছে আমার সাথে। তাই ভয় পেয়েছে খুব। অভিভাইয়ের মৃত্যুর পর চাচা যেমন তাকে 3 রাত গাছের সাথে বেঁধে রেখেছিল, তেমনি আজ হয়তো সারা জীবনের ঘুম হারাম করে দিবে। সেই ভয়ে খবর পাওয়ার সাথে সাথেই বাড়ি থেকে ভেগেছে সে। বড় কাকা তার শ্বশুর বাড়িতে ফোন করে জানতে পারে চাচি সেই সন্ধ্যায় বাপের বাড়ি চলে গেছে। চাচাও কড়া গলায় বলল, এক জগ পানি নিয়ে ওর সামনে বসে থাকবেন, ও যেন কিছুতেই ঘুমাতে না পারে। ঘুমালেই একটা অঘটন ঘটায় এ বাড়িতে। ঘুম আসছে না আমার। 2 হাঁটু ভাঁজ করে বসে আছি বিছানায়। আমার পাশে সাবিহা গভীর ঘুমে এক দৃষ্টিকে তাকিয়ে আছে আমার দিকে। ইচ্ছা করছে মেয়েটাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করি। সে না থাকলে হয়তো আজ আমার গল্পটা অন্যদিকে মোড় নিত। মেয়েটা চাইলেই পালিয়ে যেতে পারতো, কিন্তু নিশ্চিত বিপদ জেনেও আমায় বাঁচাতে ছুটে গিয়েছে। হৃদ ভাইয়ার বুকে মাথা রেখে অনেকক্ষণ কাঁদতে ইচ্ছা করছে আজ। পরিবারের সবাইকে ধরে অনেকক্ষণ কেঁদে নিজেকে হালকা করার তীব্র ইচ্ছা জাগছে মনে। এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল আর কারো মুখবোধ হয় দেখতে পারবো না। আমার বিশ্বাসই হচ্ছে না আজ আমি ওখান থেকে বেঁচে ফিরেছি। নয়তো আগামীকাল সকালে আমার লাশ ভাসতো কোনো নদীতে বা লুকিয়ে থাকতো কোনো জঙ্গলের মাটির নিচে। আর বেঁচে থাকলেও সবাই মুখে উপর আঙুল তুলে বলতো, ওই তো ধর্ষিতা মেয়েটা। ভাবতেই হাঁটুতে মুখ গুছিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। রাত প্রায় 1টা। হয়তো আজ কেউ ঘুমাচ্ছে না, কারো চোখে ঘুম নেই। সকলের মুখ দেখেই বোঝা গেছে কে কতখানি দুশ্চিন্তার মাঝে সময় পার করেছে। তেমনই চোখে ঘুম নেই হৃদেরও। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ফোনটা তার কানের মাঝে ধরা। হয়তো কারোর সাথে কথা বলছে গভীর রাত জেগে। 2 চোখ লাল হয়ে আছে তার। উত্তেজনায় সারা শরীর জুড়ে রক্ত প্রবাহিত হচ্ছে। কাউকে ফোনে বলল, তুই এখন কোথায়? অপর পাশে লোকটা বলল, আপাতত হোটেলে আছি। হৃদ একটা নিঃশ্বাস নিয়ে বলল, ওরা যতক্ষণ শান্তিতে ঘুমাবে ততক্ষণ আমার চোখে ঘুম আসবে না। বিপরীত মানুষটা বলল, সকালের আগেই কাজ হয়ে যাবে। হৃদ ভাই বলল, গুড। আর শোন, জানে মারার দরকার নেই, শুধু এতটুকুই বুঝিয়ে দিবি যে কার সাথে পাঙ্গা নিয়েছিল। অপর পাশ থেকে উত্তর আসলো, আচ্ছা আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। হৃদ ব্যালকনিতে হাঁটতে হাঁটতে বলল, তোমার ফোন না আসা অব্দি আমার ঘুম আসবে না। ওপাশ থেকে বলল, আচ্ছা। ফোন রেখে রুম থেকে বের হয়ে এসে হৃদ আরশি যে রুমে আছে ওই রুমের দরজার কাছে এসে দাঁড়ায়। ভেতরে ঢুকতে গিয়েও ঢুকলো না, কারণ ভেতরে আরশি একা নয়, অন্য একটা মেয়েও আছে তার সাথে। তাই হুট করে আর ঢুকে যাওয়া যায় না। দরজায় টোকা দিয়ে গিয়েই থেমে গেল। কি ভেবে আবার উল্টো রুমের দিকে হাঁটা ধরলো। ব্যালকনিতে এসে একটা নিঃশ্বাস নিল সে। হয়তো আরশিকে একটু দেখতে মনটা ব্যাকুল হয়ে আছে। কত ভয়ই না ছিল সে। তখন ভোর 4:30। ব্যালকনির গ্রিল ধরে এখনো দাঁড়িয়ে আছে হৃদ। চোখ দুটো এখনো লাল হয়ে আছে। এটা তার ছোটবেলার সমস্যা। রাগ হলেই চোখ দুটো লাল হয়ে যায় তার উপর সারা রাত 1 সেকেন্ডও ঘুমায়নি। ভোরের আলো ফুটতে শুরু করলো, তখনই ফোনটা বেজে ওঠে। কাজ হয়েছে? অপর পাশ থেকে উত্তর আসলো, হ্যাঁ। হৃদ বলল, আচ্ছা তুমি হোটেলেই থাকো, বের হওয়ার দরকার নেই। দুপুরের পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা। অপর পাশ থেকে বলল, আচ্ছা। কল কেটে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল হৃদ। এবার যেন রাজ্যের সমস্ত ঘুম একটু একটু করে আসতে শুরু করেছে। 4 রাস্তার মোড়ে 3টা ছেলে পড়ে আছে, সারা শরীর রক্তাক্ত। সারা এলাকায় খবর ছড়িয়ে গেল চেয়ারম্যানের ছেলে আর তার সাথে 2 জনকে কারা মেরে 4 রাস্তার মোড়ে ফেলে রেখেছে। রক্তাক্ত অবস্থায় 2টা শুয়ে শুয়ে গুছাচ্ছে, বাকি একটা শুয়ে আছে লম্বা হয়ে। ওদেরকে ঘিরে চারপাশে মানুষের ভিড়, কেউ তাদের কাছে যাচ্ছে না। কিছুক্ষণ পর ওখানে চেয়ারম্যানের গাড়ি দেখে সকলে সরে গেল। আরিফ সাহেব ছুটে ছেলের পাশে গিয়ে বসলো। ছেলের জন্য প্রায় পাগল হয়ে আছে সে, অথচ এই ছেলেই গতকাল রাতে তাকে থাপ্পড় মেরেছিল। কিন্তু সকাল হতেই ছেলের বিপদ শুনে সব রাগ হাওয়া হয়ে গেল তার। বাবা তো বাবাই হয়, ছেলে মেয়ে যতই কষ্ট দিক তাদের বিপদ শুনলে সবার আগে মা বাবাই কেঁদে ওঠে। ওরা এখনো মরেনি।
দুজনের হাতের পালস চেক করে বলল। আরিফ সাহেব দ্রুত গাড়িতে উঠিয়ে দিয়ে তাদের নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করছে না সে। সকাল 9টা, ঘুম ভেঙে গেল হৃদের। এর আগে মা এসে 2বার ডেকে গেছে, উঠছে না দেখে আর ডাকেনি। বিষয়টা সহজভাবে নিলেও একটা জিনিস সহজভাবে নিতে পারলো না সে। কয়েক মাস আগে যখন আরশি তার কাছে ছিল তখন সকাল হতেই আরশির অত্যাচার শুরু হতো। পাশে বসে ডাকতে থাকতো, উঠতে না চাইলে টেনে ওঠাতো, নয়তো গ্লাস এনে মুখে পানি ছিটিয়ে দিত। সেই 10-12 দিন তাকে কম জ্বালায়নি মেয়েটা, কিন্তু আজ একবারের জন্য ডাকতে আসলো না। গতকাল রাতেও আরশিকে এত কথা বলেছে, তবুও কিছু না বলে নিচের দিকে তাকিয়েছিল। আর আজ সে আমার কাছে আসছে না। বিছানা থেকে নেমে চোখ কচলাতে কচলাতে রুম থেকে বের হলো সে। ড্রয়িং রুমে বাবা, মা, ফুফা, ফুপি আর আরশির বান্ধবীটা বসে আছে। সবাইকে গতকালকের পুরো কাহিনীটা বিস্তারিত বলছে। আরশি এতক্ষণ ছিল সেখানে, হয়তো ভালো লাগছে না দেখে চুপচাপ রুমে চলে গেল। তার সাথে তো তেমন বেশি কিছু হয়নি, তবুও সবার সামনে দাঁড়াতে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, তার খুব নিচু মনে হচ্ছে আজ। হৃদ রুমের দিকে এগিয়ে গেল। আরশি এখানে নেই, মানে রুমেই আছে। রুমে প্রবেশ করে কাউকে না দেখে ব্যালকনিতে চলে গেল। দেখে আরশি মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আরশির পাশে গিয়ে দাঁড়ালো। ভেবেছে হয়তো আরশি কিছু একটা বলবে, না হয় কিছু একটা করে বসবে, হয়তো কেঁদে দিবে, নয়তো জড়িয়ে ধরবে। কারণ মেয়েটার আবেগ সম্পর্কে অনেক ধারণা আছে তার, খুব বেশি আবেগী মেয়েটা। কিন্তু আজ যেন সব আবেগ কোথায় হারিয়ে গেল। চুপচাপ সেখান থেকে চলে যেতেই হৃদ হাতটা ধরে ফেললো। আরশির মাঝে অবাক হওয়ার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে একেবারে শান্ত। শান্ত গলায় বলল, নাস্তা করেছেন? হৃদ ছোট করে জবাব দিল, না, মাত্র উঠলাম। আরশি বলল, আচ্ছা ফ্রেশ হয়ে নিন, আমি নিয়ে আসছি। এই বলেই চলে গেল আরশি। হৃদ একদৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। এমন পরিস্থিতিতে তার কি করা উচিত তা জানে না সে। সবকিছুই যেন আজ তার কাছে শুধু একটা দীর্ঘশ্বাস। মায়ের কোলে মাথা রেখে চুপটি মেরে শুয়ে আছি আমি। না চাইতেও চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মা তার হাতের আঙুল দিয়ে আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আমি কাদুস্বরে মাকে বললাম, আমার সাথে কেন এমন হলো মা? আমি তো চাইনি এমনটা তো আমার মাথাতেই ছিল না। কালকে যখন শেষ এক্সামটা দিতে যাচ্ছিলাম তখন বাবার মাঝে খুশির কত উত্তেজনা দেখতে পেয়েছিলাম। আমি এক্সাম দিয়ে বের হওয়ার পর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার। তুমি, বাবা, আপু সবাইকে ছেড়ে চলে যাব ঢাকায়, কিন্তু হুট করে কি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। ওখানে যতক্ষণ বসেছিলাম এক মুহূর্তের জন্য হলেও আমার মনে হয়েছিল তোমাদের আর দেখতে পাবো না। হৃদ ভাইয়ের মুখটা বারবার ভেসে উঠছিল। এমনটা কেন হলো বলতে পারো মা? মা আমার চুলে বিলি কাটতে কাটতে বলল, কিছুই হয়নি, ভেবে নে ওটা একটা দুঃস্বপ্ন দেখার পর সকালে উঠলে যেমন অনুভূতি হয় ওটা অনুভব কর। আমি কেঁদে মাকে জড়িয়ে ধরলাম আর বললাম, এমনটা চাইলেও পারছি না মা। ওনার কাছে গেলেই লজ্জায় ও আত্মসম্মানের কথা ভাবতেই মাথা নিচু হয়ে আসে আমার। এগুলো মাত্রই তোর মনের ধারণা, মাথা থেকে ঝেড়ে ফেলো সব। মা জানো, ঢাকায় ওদের অনেক নামডাক। খবরটা ওখানে জানাজানি হয়ে গেলে ওদের মান সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছো মা? মা আর কিছু না বলে চুপচাপ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কথা ছিল এক্সামের পর বড় করে অনুষ্ঠান করে আমায় এখান থেকে নিয়ে যাবে, কিন্তু পরিস্থিতির চাপে তা আর হচ্ছে না। আমাকে আর এক মুহূর্তের জন্যও এখানে রেখে যেতে চায় না সে। আজ বিকেলেই ওদের সাথে নিয়ে যাবে আমাকে। ওখানে একটা পার্টির আয়োজন করে রিলেটিভ সবাইকে জানিয়ে দিবে। সোফায় বসে ফোন টিপছিল হৃদ ভাইয়া। আমি দরজার পাশে দাঁড়িয়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। আমাকে দেখেই ডাক দিল সে। আমি বিষণ্ণ মনে তার পাশে গিয়ে দাঁড়ালাম। একটা আবদার আছে তার কাছে। সে আমার একটা হাত ধরে টেনে তার কোলে বসিয়ে নিল। গাল টেনে বলল, কি ব্যাপার, গতকাল থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে আছো কেন? এমন ভাব দেখাচ্ছ মনে হয় আমাকে আজ প্রথম দেখছো। এভাবে কোলে বসিয়ে গাল টেনে দেওয়াটা একটু অপমানজনক মনে হলো আমার কাছে। সাধারণত ছোট গুলুমুলু বাচ্চাদের আমরা এভাবে কোলে নিয়ে গাল টেনে দিয়ে থাকি, সেই হিসেবে সে এখন আমায় বাচ্চাদের সাথে মিলিয়ে ফেললো। আমি গম্ভীর কণ্ঠে তার দিকে চেয়ে বললাম, আমার একটা ফোন লাগবে। আমার কথা একটু ভ্রু কুচকালো সে। হয়তো এত গম্ভীরভাবে এমন একটা কথা বলবো যে সে ভাবতে পারেনি। সে আমার দিকে চেয়ে বলল, হঠাৎ ফোন কেন? আরশি বলল। আমি এখনো গম্ভীরভাবে বললাম, আপনি দিবেন কিনা ওটা বলেন। আমি চাইলে বাবার থেকে নিতে পারতাম, বাট স্বামী থাকতে বাবার কাছে চাইতে বিবেকে বাঁচছিল, তাই চাইনি। হৃদ বলল, আচ্ছা ঢাকায় ফিরে ওখান থেকে একটা আইফোন নিয়ে দিব, হ্যাপি? আরশি বলল, আইফোন লাগবে না, 20 থেকে 25 হাজার টাকা একটা ফোন হলেই হবে, আর তা এখনই লাগবে। হৃদ বলল, এখনই মানে আজকেই? আরশি বলল, আজকে না, এই মুহূর্তেই লাগবে আমার। বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা। দুপুরে খাওয়া দাওয়া শেষে রুমে বসে আছি আমি, আমার পাশে সাবিহা। আমাদের বিদায় দিয়ে তারপর বাসায় যাবে। আমি তার পাশে বসলাম। আরশি সাবিহাকে বলল, আমাকে ভুলে যাবি বান্ধবী? সাবিহা বলল, এর আগেও তো গেলি, তখন কি ভুলে গেছি? আমি কিচ্ছু বললাম না। চুপচাপ ফোনের বক্সটা তার দিকে এগিয়ে দিলাম, যেটা আনার জন্য হৃদ ভাইকে বলেছিলাম। উপরে গিফট পেপার মোড়ানো। সে আমায় বলল, কি এটা? আরশি বলল, বাড়িতে গিয়ে খুলবি। আর শোন, এবার তো অনেক দিনের জন্য চলে যাচ্ছি, যোগাযোগ রাখিস। সাবিহা বলল, আচ্ছা, মাঝে মাঝে বাবা বাসায় থাকলে তার ফোন থেকে কথা বলবো তোর সাথে। আমি একটু হেসে বললাম, আচ্ছা।
সে আবার তৎক্ষণাৎ আমার দিকে চেয়ে বলল, আবার কবে দেখা হবে আমাদের? আরশি বলল, সৃষ্টিকর্তা যখন চাইবে। ও হ্যাঁ, তোর বিয়েতে আসবো। সাব্বির ভাই একটা চাকরি পেলেই বিয়েটা করে নিবি, তখন দেখবি আমি আবার তোর সামনে। সাবিহা মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারছি না বাবা আমাদের সম্পর্কটা মেনে নিবে কিনা। তাকে না পেলে আমি বাঁচবো না, মরে গিয়ে সবাইকে মুক্ত করে দিব। আমার একটু রাগ হলো, তাকে বললাম, ঠসিয়ে একটা চর খাবি এমন আরেকবার বললে। পাওয়া না পাওয়ার সাথে বাঁচা মরার কোনো সম্পর্ক নেই, আল্লাহর সিদ্ধান্তই উত্তম সিদ্ধান্ত। ওই দিন এই বাড়িতে আসার সময় মামা মামি বিদায় দিয়েছিল, বাবা মায়ের সাথে এসেছি। আর আজ বাবা মা বিদায় দিচ্ছে, মামা মামির সাথে আবার ওই বাড়িতে চলে যাচ্ছি। পার্থক্যটা শুধু আমি আর আমার গন্তব্য। বাবা মায়ের থেকে দূরে চলে গেলে সবসময় আমার চোখ ভিজে উঠতো, কিন্তু আজ আমার একটু কান্না আসছে না। একজন স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়ে আছি আমি। হৃদ ভাই তাড়া দিচ্ছে বারবার গাড়িতে ওঠার জন্য। সে নিজেও হয়তো এখন এই জেলার মাটির উপর থাকতে বিরক্ত বোধ করছে। আমি বাবা মায়ের দিকে চেয়ে বললাম, আসি, তোমরা নিজের যত্ন নিও। আর সাবিহার দিকে চেয়ে বললাম, তোর জন্য আমি নতুন জীবন ফিরে পেলাম। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আবার দেখা হবে, আসি। গাড়িতে উঠেই চমকে গেলাম আমি, কারণ গাড়ির সামনে থাকা রাতের সে মাস্ক পরা লোকটা, যে আমাকে আর সাবিহাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। এবার বুঝলাম তাকে হয়তো হৃদ ভাই পাঠিয়েছিল। ওকে কিছু না বলে হৃদ ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললাম, ও কি সবসময় এভাবে মাস্ক আর হুডি পরে থাকে? হৃদ বলল, তার নাম নির্জন। তার চেহারা আমি আর বাবা ছাড়া কেউ দেখতে পাইনি, তবে সেই অনেক আগে একবার দেখেছিলাম, এরপর আর দেখা হয়নি। আমি তো হসপিটালে থাকি সারাদিন, আর নির্জন থাকে বাবার সাথে। বাবার অনুপস্থিতিতে সেই সব সামলায়। বলতে পারো ও একেবারে আমার ভাইয়ের মতো। বাবাও নিজের ছেলের মতো ভাবে তাকে। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। একটা মানুষ কাউকে চেহারা না দেখানোর মাঝে কী কারণ থাকতে পারে? আমরা মানবজাতির সবসময় নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহটা একটু বেশিই থাকে, আর আমার আগ্রহটা জেগে উঠলো তার চেহারাটা দেখার। এরপর সামনে থেকে এগিয়ে এসে গাড়িতে উঠে বসলো নির্জন। আমার হুট করে একটা কথা মনে পড়লো। গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর চলে গেলাম। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ফেলে এসেছি। সবাই হাঁ করে আমার দিকে তাকিয়েছিল। আমি ওদিকে না তাকিয়ে সোজা রুমের ভেতর গিয়ে খাতার ভেতর থেকে পেজটা ছিঁড়ে নিলাম। তারপর তা ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে নিলাম। সময় হলে হৃদ ভাইকে দিব তা। এটা খুব যত্ন করে বানানো। আমাদের আস্তে আস্তে সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো। আমাদের বাসায় নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল নির্জন। বাসায় এসে রুমে গিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইলাম। এরপর চোখ গেল দেয়ালের মাঝে। আমার ছবিগুলো সেই আগের মতোই রয়েছে। কত হাসি খুশি পিকগুলো, যেই হাসিগুলো এই মুহূর্তে একদমই বেমানান লাগছে আমার কাছে। তাই চুপচাপ ওগুলো দেয়াল থেকে আলাদা করে ভাঁজ করে এক জায়গায় রেখে দিলাম। শুধু একটা ছবি খুললাম না, আমাদের ছোটবেলার ছবিটা। ছবিতে হৃদ ভাইয়ের গলা জড়িয়ে কাঁধে চড়ে খেলা করেছিলাম আমি। ছবির দিকে আর নিজের দিকে তাকালে পার্থক্যটা বোঝা যায়, কত বড় হয়ে গেছি আমরা। আরশি তখন ঘুমিয়ে আছে। রুমে প্রবেশ করে কিছুক্ষণ দেয়ালের দিকে চোখ বুলল হৃদ। রুমটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। সে কিছু না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়লো, কারণ সে বুঝতেই পারছে এটা আরশির কাজ। যাই হোক, এটা কোনো বিষয় না, কারণ মেয়েটার মন মেজাজ ভালো নেই এখন, তাই হয়তো এমনটা করছে। এই ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করলেও তার কাছে বিরক্তিকর মনে হবে। মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেল হৃদের। পাশে তাকিয়ে দেখে আরশি নেই। ব্যালকনি থেকে কারো গুনগুন কান্নার আওয়াজ ভেসে আসে। ব্যালকনির দিকে এগিয়ে গেল হৃদ। দেখে ব্যালকনির এক কোণে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে কান্না করছে আরশি। বুকটা আঁতকে উঠলো তার। হুট করে আরশিকে এমন কাঁদতে দেখে খুব চাপা কষ্ট জেগে উঠলো তার বুকের ভেতর। আসসালামু আলাইকুম। তো গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটু অপেক্ষা করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।